হ্যালো স্টুডেন্টস, গুড নাইটের আগের মুহূর্ত। আচ্ছা, এবার আমি শুরু করব। দেখো, কবিতা তোমাদের আমি আমরাটা শুরু করেছিলাম, আশা করি তোমরা সকলেই জানো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো সকলেই জানো, আর যারা দেখছো পড়ছো তারাও জানো। তোমরা এবার সাবস্ক্রাইব করতে শুরু করে দাও, যারা পড়ছো ভিডিওগুলো দেখছো, ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস যারা অ্যাটেন্ড করছো তারা সাবস্ক্রাইবটা অবশ্যই তাড়াতাড়ি করো, বেল আইকনটা দিয়ে রাখো। দেখো, আমরা কবিতার আমি টোটাল 4টে পর্ব নিয়ে আসছি। আপাতত আমার 2টো পর্ব দেওয়া হয়ে গেছে। 8টা স্তবকের 4টে স্তবক আমি পড়িয়ে দিয়েছি। আজকে আমি পর্ব 3 নিয়ে চলে এসেছি। কবিতা আমরা পর্ব 3 তোমাদের আজকে যে তোমার 4টে পঞ্চম আর ষষ্ঠ এই 2টো স্তবক আমি আজকে পড়াবো। দেখো, আমরা কবিতা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। এবার আমি দেখো চলে আসছি মূল কবিতায়। একেবারে আমি মূল কবিতায়, তোমরা ওই 5th স্ট্যাঞ্জাটা খুলবে আর 6th স্ট্যাঞ্জা, ওই দুটো পরপর দুটো যে স্তবক রয়েছে ওই দুটো স্তবক তোমরা দেখো। এখানে আমি রেখেছি, মন্বন্তরে মারিনি আমরা, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি, দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া, নিমাই ধরেছে কায়া, বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্র বিষবে ঘটাবে সমন্বয়। দেখো, এটার মানে বাহ্যিক অর্থ কী হয়। মন্বন্তর তোমরা জানো, মন্বন্তরে কি হয়, দুর্ভিক্ষে মানুষের লড়াই, সেখানে আসল কিন্তু মানুষের দুর্যোগেই কিন্তু মানুষের লড়াইটা বোঝা যায়। দুর্ভিক্ষ, মহামারী, দুর্ভিক্ষে মানুষ খেতে পায় না, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো দুর্ভিক্ষের অবস্থা, দুর্ভিক্ষের সময় অবস্থা কেমন হয়। আর সেই সময় বলছে আমরা বাঙালি আমরা মরিনি, কবিতায় বলছেন কবি, আমরা মারি নিয়ে ঘর করি। মহামারী নিয়ে মরক লাগে, মারা যায় মানুষ, সেই নিয়ে আমরা ঘর করি। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। আমরা বিধি মানে বিধাতার আশীর্বাদে আমরা বেঁচে গিয়েছি, নিয়ে আমরা সুধা পান করেছি, অর্থাৎ বেঁচে গেছি মানে অমৃত পেয়ে গেছি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি। দেবতারে আমরা আত্মীয় করেছি, আকাশে প্রদীপ জ্বেলে থাকি দেবতার নামে। আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। মানে অনেক, আমি তোমাদের অন্তর্নিহিত তাৎপর্য আমি তোমাদের ওখানে বলে দিয়েছি, তাই এই ব্যাপারটা আমি এখানে আর বললাম না। ঘরের ছেলে চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, জগৎ, দেখো বিশ্ব ব্রহ্মাণ্ড মানে বিশ্ব জগৎটাকে আমরা কিন্তু দেখতে পেয়েছি ছেলের চোখে। সেই ছেলে, বাঙালির ছেলের চোখে দেখা গেছে। কার কথা বলা হচ্ছে সেটা আমি পরে বলবো। বাঙালির হিয়া অমিয় মথিয়া, নিমাই ধরেছে কায়া। এখানে কিন্তু নিমাইয়ের কথাই বলা হয়েছে। কেন বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে আমি তোমাদের সারসংক্ষেপে বলে দিয়েছি। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, মানে বিবেক বলতে এখানে কিন্তু বিবেকানন্দের কথা বলা হয়েছে। তার যে শিকাগো বক্তৃতা, সেই বিখ্যাত শিকাগো বক্তৃতার জন্য তার যে বাণী সেটা কিন্তু জগৎজোড়া খ্যাতি লাভ করেছে। বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয়। বাঙালির ছেলে এখানে কে? বিবেকানন্দের কথাই এখানে কিন্তু বলা হয়েছে। বিবেক বলতে বিবেকানন্দ। বাঙালির ছেলে ব্যাঘ্র বিষবে, ব্যাঘ্র বিষবে মানে হচ্ছে, ব্যাঘ্র মানে বাঘ আর বিষব মানে ষাঁড়। ব্যাঘ্রে আর বিষবে তো কখনো মিল ঘটে না বা মিলন হয় না। সমন্বয়টা উনি ঘটিয়েছেন ওনার বাণী প্রচারের মাধ্যমে, ঠিক আছে? মানে বলছেন উনি কবিতায়, কবি বলছেন যে ব্যাঘ্রে বৃষভে বলতে যে সমস্ত জাতি বাঙালিদের তুচ্ছ জ্ঞান করেছে, তারাও আমাদের বাঙালি বিবেকানন্দের বাণীতে জয় জয়কার করে উঠেছে, অর্থাৎ তাদেরকেও সেই বাণী মোহিত করেছে। সুতরাং ব্যাঘ্রে আর বৃষভের কোথাও তফাৎ রইল না। দেখো, তারপরে বলছে তপের, এইখানে কবিতার এই স্তবকে অধ্যাত্ম চেতনায় উনি ফুটিয়ে তুলেছেন, যেহেতু নিমাই আছে এখানে, নিমাই সন্ন্যাসীর কথা বলা হয়েছে। আচ্ছা, এছাড়াও বিবেকানন্দের কথা আছে।
তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা, এই যে স্তবকটা, এখানে কিন্তু তোমাদের বিজ্ঞান সাধনার কথা এখানে উনি বলেছেন। দেখো এখানে বিজ্ঞান সাধনা কিভাবে আসছে। তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা। তপের প্রভাবে মানে বাঙালি সাধক যারা বিজ্ঞানী আছে তারা কি করছে, জ্বরের মধ্যে কিন্তু যে জ্বরের মধ্যেও যে প্রাণ রয়েছে, যেমন ধরো গাছে যে প্রাণ রয়েছে সেটা কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তো সেই বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর কথাই এখানে বলা হয়েছে। এখানে ওনার কথা নাম উল্লেখ নেই, কিন্তু উনি তো বাঙালি বিজ্ঞানী, সেই কারণে বলা হচ্ছে যে জ্বরের পেয়েছে সারা। আমাদের এই নবীন সাধনা সব সাধনার পাড়া। নবীন সাধনা মানে এই যে আবিষ্কার উনি করেছেন যে গাছেদেরও প্রাণ রয়েছে, এই সাধনা, এটা এক ধরনের কিন্তু সাধনা। সেই সাধনাটাই হচ্ছে তোমার সব সাধনার বাড়া। সব সাধনা মানে মৃতদেহের উপর যে তন্ত্রমন্ত্র করে যে সাধনা করা হয়, কাপালিকরা করে থাকে, সেই সাধনার থেকেও কিন্তু এই গাছের মধ্যে যে প্রাণ রয়েছে, এই যে আবিষ্কারটা, এই সাধনাটা বড়। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। দেখো বলছে বিষম ধাতু একটা মানে বিষম মানে হচ্ছে সম নয়, দুটো ধাতুর মিলন ঘটিয়ে নতুন ধাতু, এই যে আবিষ্কারগুলো। এছাড়া যে কেমিক্যাল বন্ডিং রয়েছে, রসায়ন শাস্ত্রেরও প্রণেতা কিন্তু আমাদের এই বাঙালি। বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান। বাঙালির কবিরা কিন্তু মহামিলনের গান গেয়ে এসেছেন। বিফলে নহে সে বাঙালি জনম, বিফল নহে প্রাণ। বলছে এই বাঙালি জন্মটা সার্থক হয়েছে, কেননা বাঙালি বিজ্ঞানীরাই কিন্তু সব কিছু আবিষ্কার করেছে। অধ্যাত্ম চেতনার দিক থেকেও বাঙালিরা এগিয়ে রয়েছে। বিফল নহে বাঙালি জনম, বিফল নহে প্রাণ। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে। আমরা সবসময় ভবিষ্যতের দিকে তাকাই, ঠিক আছে? আমরা অতীতকে ঘাঁটি না, আমরা সবসময় ভবিষ্যৎকে নিয়ে এগিয়ে চলি। সেই কারণেই এত আবিষ্কার, এত কিছু সম্ভবপর হচ্ছে, তাই তো? বাঙালিরা সেই মানে সাধ্যটা সাধন করতে মানে সেই জিনিসটা যেটা মানে আমাদেরকে সামনের ভবিষ্যতের দিকে কোনো একটা ধরো টার্গেট, সেই টার্গেটটা ফুলফিল তবেই হচ্ছে, তাই তো? ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা। আমরা আশা নিয়ে এগোই, আমরা কখনো আশাহত হতে পারি না, আমরা আশাবাদী। আমাদের থেকেই কিন্তু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, আমরা কিন্তু এনাদের কাছ থেকেই কিন্তু আশার বাণী শুনে এসেছি। আশা ভরা আহ্লাদে বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। বলছে বিধাতার আশীর্বাদে বা ধাতার আশীর্বাদে বিধাতার কাজগুলো, এই যে বিধাতা আমাদের সৃষ্টি করেছে কেন, আমরা এই সমস্ত মানুষ হয়ে জন্মেছি কেন, বা মানুষ তো শ্রেষ্ঠ জীব, মানুষ শ্রেষ্ঠ জীব কেন, এই সমস্ত কিছু আবিষ্কারের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে উঠেছে। মানুষের বুদ্ধি সব থেকে বেশি বলেই মানুষ শ্রেষ্ঠ জীব। অধ্যাত্ম চেতনার দিক থেকে কোনো কিছু, বিজ্ঞান সাধনার দিক থেকে কোনো কিছু, দেখো চিকিৎসা বিজ্ঞানে, তারপর সব কিছুতে বাঙালিরা কিন্তু এগিয়ে রয়েছে, তাই তো? তা বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার মানে বিধাতারই আশীর্বাদে। আচ্ছা, এবার দেখো আমি সার সংক্ষেপে চলে আসছি। সার সংক্ষেপে কি বলছে? প্রথম যে স্তবকটা, সেই স্তবকে আছে মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। অর্থাৎ এখানে সারসংক্ষেপ হচ্ছে, কবিতায় অধ্যাত্মবাদকে কবি তুলে ধরেছেন। কবি বলছেন মন্বন্তরে অর্থাৎ দুর্ভিক্ষে আমরা মারা যাইনি, ঠিক আছে? মারা যায়নি, এটা মাইনি হয়ে গেছে, এটা যায়নি। সবসময় দেখবে একটুখানি টাইপিং প্রবলেম, মানে টাইপিং যখন টাইপ করতে যাই তখন মানে পেছনের যে ওয়ার্ডটা চলে যায়, সেক্ষেত্রে একটুখানি মানে টাইপিং মিস্টেক হয়ে যায়। এটা তোমরা মাইনি না, এটা যায়নি হবে। হ্যাঁ, দুর্ভিক্ষে আমরা মারা যাইনি। মহামারী নিয়েও ঘর করেছি, আমি বলেছি আগে, মহামারী বা মরক যখন লাগে সেই নিয়েও আমরা ঘর করেছি, আমরা পালিয়ে যাইনি, আমরা লড়াই করেছি। বিধাতার আশিসে অর্থাৎ আশীর্বাদে, আশিস শব্দের অর্থ হলো আশীর্বাদ, সেই আশীর্বাদে অমৃত লাভ আমরা করেছি, আমরা বেঁচে গেছি। অমৃত লাভ করা মানে আমরা বেঁচে গেছি। দেখো, প্রতিকূল পরিস্থিতিতে লড়তে পেরেছি, দেবতাকে আমরা আত্মীয় করে আকাশে প্রদীপ জ্বালি। আমাদের কুটিরগুলোতে অর্থাৎ আমাদের যে বাসস্থান, আমাদের বাসস্থানে মানুষের দেবত্ব প্রাপ্তি ঘটতে দেখেছি। যেমন দেখো, আমাদের বাসস্থান বলতে কি,
আমাদের বাসস্থানে বঙ্গভূমি, তো সেখানেই তো আমরা বসবাস করছি। তো এই ধরনীতে এই বঙ্গভূমির কথাই তো বলা হচ্ছে। আমরা কবিতাটা তো মেনলি বঙ্গভূমিকে বঙ্গভূমির প্রতি উদ্দেশ্য করে লেখা, বাঙালি জাতির প্রতি উদ্দেশ্য করে লেখা। এবার দেখো বলছে প্রতিকূল আমাদের কুটিরগুলোতে অর্থাৎ আমাদের বাসস্থানে মানুষের দেবত্ব প্রাপ্তি ঘটতে দেখেছি। এই বাংলাতেই রক্ত মাংসের মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ কর্মগুণে দেবত্বে উন্নীত হয়েছেন। নিজ কর্মগুণে তো হয়েছেন উনি দেবত্ব উন্নীত। চৈতন্য মহাপ্রভুর নাম আমরা সকলেই জানি। উনি কিভাবে দীক্ষা নিয়েছিলেন, সব মানে ওনার সন্ন্যাস গ্রহণ থেকে শুরু করে ওনার জন্মবৃত্তান্ত থেকে আমরা সকলেই জানি, অনেকেই জানি জন্মবৃত্তান্ত, তারপর ওনার বিবাহ, তারপর ওনার সন্ন্যাস গ্রহণ, তারপর ওনার দীক্ষা গ্রহণ, তারপর উনি দীক্ষা গ্রহণের পর উনি কিভাবে তার মৃত্যু পর্যন্ত পুরীতে যাত্রা, সব কিছু আমরা মোটামুটি জানি। তো সেক্ষেত্রে উনি দেবত্বে উন্নীত। চৈতন্যদেবের কিন্তু পুজো করা হয়ে থাকে, তাই তো গৌরাঙ্গ বলা হয়, চৈতন্যদেবের পুজো হয়ে থাকে। তো চৈতন্য মহাপ্রভু নিজ কর্মগুণে কিন্তু দেবত্বে উন্নীত হয়েছেন। বাঙালির হৃদয়ে অমৃত মন্থন তিনি করেছেন। বাঙালির হৃদয়ে তিনি অমৃত বা সুধার মন্থন করে গেছেন। অর্থাৎ উনি এসেছিলেন কি, তিনি মানে জীবন উনি এসেছিলেন ওনার প্রচার করতে। কি প্রচার করতে? নবজাগরণের আরেক একটা যুগের তিনি উত্থান ঘটাতেই এসেছিলেন বলা যেতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে জীবনবোধের তিনি প্রচার করতে এসেছিলেন। তিনি আমাদের চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আমরা জানি যে চৈতন্যদেব যখন এসেছিলেন তখন একটা যুগের কিন্তু নবজাগরণ বলতে গেলে একটা পরিবর্তন তিনি এনেছিলেন। ঠিক আছে, সেই পরিবর্তনের কথাই কিন্তু তিনি তার কর্মগুণে তিনি যা যা প্রচার করে গেছেন, তার যে ধর্ম তিনি প্রচার করে গেছেন, সেই দিক থেকে তিনি তার শিক্ষা দিক থেকে শিষ্যত্ব লাভ সম্পর্কে সবে আমরা মোটামুটি চৈতন্যদেব সম্পর্কে পড়াশোনা করলেই জানা যাবে। তো তিনি কি করেছেন? বাঙালির হৃদয়ে অমৃত মন্থন করেছেন। ব্যাঘ্র অর্থে বাঘ আর অপরদিকে বৃষভ অর্থে কিন্তু ষাঁড়ের কখনোই মিল হয় না। কখনো কি মিল হয়? কখনো বাঘ আর ষাঁড়ে কিন্তু মিল হয় না। কিন্তু সমগ্র জগতে বিবেকানন্দের বাণী এমনই প্রচারিত হয়েছে যে বাঙালিকে সমস্ত জাতি তুচ্ছ জ্ঞান করেছিল। যে বাঙালিকে সমস্ত জাতি, অন্যান্য জাতি তুচ্ছ জ্ঞান করেছিল, সেই বাঙালির কাছেই তারা মাথা নত করলো। কেন করলো? বিবেকানন্দ তো একজন বাঙালি, তাই না? তার বাণী সমগ্র জগতে প্রচারিত হয়েছে। তিনি শিকাগোতে যে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতা তার বাণী রূপে প্রচারিত হয়েছে। তা সকলেই তার কাছে মাথা নত করেছে, তার জয় জয়কার হয়েছে। বিবেকানন্দ তাদের মধ্যে সমন্বয় ঘটিয়েছেন। ঠিক আছে, তার প্রমাণ তার শিকাগো, এটা তার হবে, তার প্রমাণ তার শিকাগো বক্তৃতা। ঠিক আছে, তার শিকাগো বক্তৃতার কথা আমরা প্রত্যেকেই জানি। তিনি গিয়েছিলেন, সেখানে বক্তৃতা দিয়েছিলেন। দেখো এইখানে এই যে প্রথম স্তবকটা, যে সারসংক্ষেপটা আমি দিলাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, আমি তোমাদের এইখানে বলবো, অধ্যাত্মবাদের প্রসঙ্গ যখনই এসেছে তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসঙ্গটা আমাদের বলতে হবে। ওনার দেবত্বে উন্নীত হওয়ার কথাটা বলতে হবে। উনি নিজ কর্মগুণের ফলে কিন্তু দেবত্বে উন্নীত হয়েছিলেন। তার মধ্যে একটা রাধাভাব আর কৃষ্ণভাব সম্বলিত ব্যাপার ছিল, বুঝতে পারছো তো? তো অধ্যাত্ম চেতনা এখানে গাঢ়ভাবে প্রকাশ পেয়েছে কবিতার চৈতন্যদেবের মধ্যে দিয়ে। যেহেতু ওনার কথা এখানে রয়েছে, সেই কারণে এই স্তবকে অধ্যাত্মবাদরাই এসেছে। অপরদিকে দেখো, বিবেকানন্দের কথা যখন বলা হচ্ছে, সেই বিবেকানন্দ কিন্তু অধ্যাত্ম চেতনার আরেক নতুন পন্থী। তো অধ্যাত্ম চেতনায় উনি ছিলেন আর এক দিকপাল। তিনিও যখন অধ্যাত্ম চেতনা নিয়েই তিনি শিকাগো বক্তৃতা দিয়েছিলেন। আচ্ছা, আমরা চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো এখানে দ্বিতীয় যে স্তবকটা আছে, তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা, আমাদের এই নবীন সাধনা
সব সাধনার বাড়া। ঠিক আছে, এই যে স্ট্যান্ডাটা রয়েছে, এই স্ট্যান্ডায় আমি বিজ্ঞান সাধনার কথা বলেছি। তো বিজ্ঞান সাধনার কথা বলতে গিয়ে কবি বলেছেন যে সবের উপর বসে যে তন্ত্র সাধনা করা হয়, সেই সাধনার থেকেও বড় হচ্ছে জড় বস্তুতে প্রাণ আছে এটা আবিষ্কার করা। ঠিক আছে, এটা সবথেকে বড় ব্যাপার। একটা গাছের জানো রিসেন্ট একটা আবিষ্কার হয়েছে যে একটা গাছকে যখন কাটা হয় তখন পাশে যে একটা গাছ আছে সেই গাছেরও কিন্তু ক্রন্দন ধ্বনি পাওয়া যায়, মানে সেই গাছেরও কিন্তু কষ্ট হয়, অর্থাৎ গাছের যে প্রাণ আছে আরও বড়োভাবে আবিষ্কার হচ্ছে। সুতরাং আমি বলতে চাইছি যে এই যে সব সাধনার বাড়া, এই সব সাধনার বাড়ার থেকেও কিন্তু এই গাছের প্রাণ আছে এইটা আবিষ্কারটা বড় সাধনা, একটা বড় আবিষ্কার, এও এক সাধনা। বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুই এর আবিষ্কর্তা। বাঙালি বিজ্ঞানীরাই কিন্তু বিষম ধাতুর মাঝেই মিলন ঘটিয়েছে, নতুন ধাতু আবিষ্কার করেছে। এই রসায়নের উৎপত্তি বাঙালির কিন্তু হাত ধরেই হয়েছে। বাঙালি কবিরাই মহামিলনের গান গেয়েছে, বাঙালি কবিরাই কিন্তু মহামিলনের গান গেয়েছে। আচ্ছা, বাঙালি এত কাজে প্রশংসনীয় যে বাঙালির জন্মকে সার্থক বলেছেন কবি। হ্যাঁ, এই বাঙালি জন্মকে সার্থক বলেছেন। ঠিক আছে, এখানটার বাঙালিকে জন্মকে হয়ে গেছে, একটু ঠিক করে নিও, বাঙালির জন্মকে সার্থক বলেছেন কবি। আমরা বাঙালিরা সকলেই খুবই আশাবাদী, বাঙালিরা প্রত্যেকে আশাবাদী, ভবিষ্যতের দিকে আমরা আশা নিয়ে আহ্লাদে তাকিয়ে থাকি। বিধাতার আশীর্বাদেই সকল কাজ সম্পন্ন হবে, বিধাতার আশীর্বাদে হয়ে এসেছে এবং ভবিষ্যতেও হবে। সুতরাং দেখো, আমি তোমাদের কতটা বোঝাতে পারলাম আমি জানি না, তবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে প্রথম স্তবকটা আর দ্বিতীয় স্তবকটা, এই প্রথম স্তবকে অধ্যাত্ম চেতনা, দ্বিতীয় স্তবকে কিন্তু তোমার বিজ্ঞান সাধনার কথা কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলে গেছেন। এখানে আচার্য জগদীশচন্দ্র বসুর কথা যেমন আমি উল্লেখ করেছি, ওনার উনিই একমাত্র গাছের প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন। আর এদিকে কিন্তু রসায়নের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে যে সমস্ত পরমাণু বিজ্ঞান, সেই বিজ্ঞান চেতনা, সেইগুলোর কথাই প্রসঙ্গই কবি বলার জন্য এই বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়াছে বিয়া, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া, এই প্রসঙ্গগুলি, এই উদ্ধৃতিগুলো কিন্তু উনি ব্যবহার করেছেন বা বলেছেন। দেখো, আমি প্রশ্নে চলে আসছি, প্রশ্নোত্তর পর্বে। 1 নম্বরে দেখো, আমরা কি নিয়ে ঘর করি? উত্তরগুলো ভালো করে পড়বে, প্রশ্নগুলো আগে ভালো করে পড়বে, তারপর উত্তরগুলো ভালো করে খুঁটিয়ে যদি কবিতা পড়ো তাহলেই পারবে। মারি নিয়ে আমরা ঘর করি। 2 নম্বর দেখো, কার আশীর্বাদে অমৃতের টিকা পড়ি? বিধাতার আশীর্বাদে। কাকে মোরা আত্মীয় জানি? দেবতারে। বাঙালির ছেলেকে নিমাই। বীর সন্ন্যাসী ড্যাশ ছুটেছে জগৎময়, এটা হবে বীর সন্ন্যাসী বিবেকের বাণী। হ্যাঁ, ড্যাশে হবে শূন্যস্থান পূরণে, তোমাদের তো শূন্যস্থান পূরণও আসে, ওখানে হবে বিবেকের বাণী। বাঙালির ছেলে কৃষি সমন্বয় ঘটাবে ব্যাঘ্রে ও বিষবে। আচ্ছা, আমাদের এই নবীন সাধনা ড্যাশ, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া, সব সাধনার বাড়া। বাঙালিরা কি বাঙালির কবি কি গাইছে? এখানে কোশ্চেনটা হচ্ছে যে বাঙালির কবি কি গাইছে, উত্তর হবে মহামিলনের গান। দেখো, বিধাতার কাজ সাধিবে বাঙালির ড্যাশ, বিধাতার কাজ সাধিবে বাঙালির ধাতার আশীর্বাদে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি বড় প্রশ্নে চলে আসছি স্টুডেন্টস। ভালো করে মন দিয়ে প্রশ্নগুলো তোমরা পড়বে, তারপর আশা করছি উত্তর তোমরা করবে। আর নোটসের দরকার পড়লে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও, আমি একটা নাম্বার বলে দেব ক্লাসের পরে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও আর কমেন্ট বক্সে জানাবে। 1 নম্বর দেখো, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, এই লাইনটা কিন্তু সত্যিই ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। সব সময় এই লাইনটা থেকে প্রশ্ন এসে থাকে। কেন বলা হয়েছে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও, কেন বলো তো? নিমাই ধরেছে কায়া, আগেই বলেছি এখানে মহাপ্রভুর কথা বলা হয়েছে, মহাপ্রভু বলতে শ্রী চৈতন্যদেব নিমাইয়ের কথা বলা হয়েছে। সেই নিমাই রক্ত মাংসের মানুষ ছিল এবং মানুষে অবতার রূপে এসেছিলেন এবং তিনি রাধাকৃষ্ণ ভাব সম্বলিত ছিলেন, সেই কারণে তিনি নিজ কর্মগুণের ফলে দেবত্বে উন্নীত হয়েছিলেন।
হ্যাঁ, এবং সেই কথাগুলোই প্রসঙ্গগুলোই এখানে আমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। বাঙালির হৃদয় মন্থন করেছেন তিনি অমৃত, কেন করেছেন? তার যে জীবনের পরিবর্তন, একটা পরিবর্তনের যে অমৃত সুধা তিনি ঢেলে দিয়েছেন, বাঙালির হৃদয়কে মথিত করে তুলেছিলেন। আচ্ছা, এবার দেখো এখানে মানুষকে নতুনভাবে উদ্বুদ্ধ করেছিলেন জীবনবোধে। হ্যাঁ, মানুষকে তিনি মানে বিশেষভাবে তিনি কিন্তু মানে উত্তরণ মানুষের পথ মানে মানুষকে মানে অন্ধকার থেকে আলোর দিকে উত্তরণের পথ দেখাতেই তিনি এসেছিলেন। ধর্ম প্রচার করেছেন, সবই করেছেন। আচ্ছা দেখো 2 নম্বর, বাঙালির ছেলে ব্যাঘ্রের বিষয়ে ঘটাবে সমন্বয়, কার কথা বলা হয়েছে? প্রসঙ্গ উল্লেখ করো। এখানে কিন্তু তোমার বাঙালির ছেলে বলতে এখানে ওই বিবেকের কথাই বলা হয়েছে, অর্থাৎ বিবেকানন্দের কথা। কার কথা বলা হয়েছে? বিবেকানন্দের কথা। প্রসঙ্গ উল্লেখ বলতে গেলে এখানে কিন্তু বলতে হবে শিকাগো বক্তৃতা বাঙালি মানে বিবেকানন্দের যে বাণী যে প্রচার করা হয়েছে, সেই বিবেকানন্দের বাণীর কথাই এখানে বলা হয়েছে। আচ্ছা, বিবেকানন্দের বাণী ব্যাঘ্রের বিষয়ে বলতে যে সমস্ত জাতি বাঙালি জাতিকে তুচ্ছ জ্ঞান করেছিল, সেই সমস্ত জাতিরা ছাড়াও কিন্তু যে সমস্ত জাতি তুচ্ছ জ্ঞান করেছিল, বুঝতে পারছো তো? হ্যাঁ, সেই সমস্ত জাতির কথাই এখানে বলা হয়েছে। যারা কি করেছিল, যারা ধরো বৃষভ আর ব্যাঘ্র, বাঙালিরা ব্যাঘ্র ধরে নাও, বৃষভ হচ্ছে ওরা, তারাও কিন্তু এই বাঙালি বিবেকানন্দের বাণী প্রচারের ফলে তার জয়গান করেছিল, বিবেকানন্দকে চিনেছিল, তাই তো? অর্থাৎ তিনি একমাত্র কিন্তু বাইরের দেশ থেকে আমাদের বঙ্গভূমির একটা সমন্বয় তিনি ঘটিয়েছিলেন শিকাগোর সাথে। আচ্ছা, এবার দেখো এইগুলো বলতে হবে, মেনশন করতে হবে। 3 নম্বর, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। নবীন সাধনা বলতে কবি কোন সাধনার কথা বলেছেন? এখানে আমাদের নবীন সাধনা বলতে আগের যে লাইনটা আছে ওটার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তরটা এই লাইনে দিতে হবে। অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বসু যে আমাদের গাছেদেরও প্রাণ রয়েছে, জড় বস্তুর মধ্যে যে প্রাণ, অর্থাৎ গাছেদের যে প্রাণ রয়েছে সেটা আবিষ্কার করেছিলেন, সেইটা তোমাদের মেনশন করতে হবে উদাহরণস্বরূপ। নবীন সাধনা ওটাই। সব সাধনা বলতে হবে যে মৃতদেহের ওপর তন্ত্রমন্ত্র সহযোগে যে তান্ত্রিকতার মাধ্যমে যে সাধনা করা হয় তাই হলো সব সাধনা। আবিষ্কারটা হলো সব সাধনার থেকেও বড়, এই কথাটা তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। 4 নম্বর দেখো, বিফল নহে বাঙালি, কেন বলা হয়েছে? বাঙালিরা কিন্তু বিফলে যায়নি। এই দুটো স্তবক থেকে তোমরা কি বুঝলে? এইটা কিন্তু যে স্তবকে রয়েছে লাইনটা, সেই স্তবকেই বলতে হবে। অর্থাৎ রসায়নের কথা বলতে হবে, তোমাদের কবিতা মিলনের গান গেয়েছে সেই কথা বলতে হবে, আচার্য জগদীশচন্দ্র বসু অর্থাৎ বিজ্ঞান সাধনার কথা বলতে হবে, যে বাঙালি বিজ্ঞানীরাই কিন্তু সমস্ত কিছু আবিষ্কারের দিক থেকেও এগিয়ে রয়েছে, সেই জন্যই বলা হয়েছে বিফল নহে বাঙালি। এইগুলো তোমাদের মেনশন করতে হবে, আমি বলে দিলাম। এবার তোমরা উত্তরগুলো গুছিয়ে লিখতে পারবে, যদি পারো আমার কাছ থেকে তাহলে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমরা আরও কিছু প্রশ্ন নিয়ে নেবে। আরও অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো সব তো দেওয়া সম্ভব নয়। যতগুলো প্রশ্ন আমি দিতে মানে তোমরা চাও, অনেক যেগুলো দরকার ইম্পর্ট্যান্ট, আরও প্রশ্ন অনেক রয়েছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের নোটস সহযোগে দিয়ে দেব। তোমরা কালেক্ট করে নিও, পিডিএফ করে আমি পাঠিয়ে দেব, তোমরা অবশ্যই সেইগুলোকে কালেক্ট করে নিও। আর তার জন্য আমার সাথে তোমাদের যোগাযোগ করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের জানাতে হবে, তোমাদের রেসপন্স করতে হবে, আর সাবস্ক্রাইবটা করো। দেখো নাম্বারটা আমি বলে দিই, ভালোভাবে তোমরা শোনো, লিখে নাও, নোট করে নাও। 9804753270, ঠিক আছে? 9804753270। আরেকবার বলছি, শুনে নাও, 9804753270। এইটা হলো আমার ফোন নাম্বার। এই ফোন নাম্বারে তোমরা ফোন করবে, তাছাড়া তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ করতে পরে বলে দেবো, আগে তোমরা ফোন করে নেবে, ঠিক আছে? যোগাযোগ করে নিও, ঠিক আছে? তোমাদের আমি আজকে 3য় পর্বটা পড়ালাম, দিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে থাকো। আজকে এই পর্যন্ত।